বন্যা কবলিত জেলাগুলোতে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে ১০,০৯,৫২২ পরিবার। বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বন্যায় সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে ফেনীতে। এছাড়া কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে ১ জন করে মারা গেছেন। মৌলভীবাজারে এখনও ১ জন নিখোঁজ রয়েছেন। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪,৬৪,১৬৭ জন। তাদের জন্য ৩,২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের চিকিৎসায় ৫৬৭টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া প্লাবিত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাঁধ কেটে দিলেও কিছু জায়গায় বন্যার পানি নামছে ধীর গতিতে। এতে কমছে না বানভাসীদের দুর্ভোগ। এখনও আশ্রয় কেন্দ্রে ভিড় আছে বন্যার্তদের। তবে যারা বাড়ি ফিরতে পেরেছেন তারা কাদাযুক্ত ঘরবাড়ি পরিষ্কারে নেমে পড়েছেন। এদিকে স্যাঁতসেঁতে পরিবেশের কারণে বাড়ছে রোগবালাই। বন্যার পানিতে প্লাবিত কুমিল্লার ১২৫টি ইউনিয়ন। গোমতী নদী থেকে উত্তরের উপজেলার লোকালয়ে পানি প্রবাহ কিছুটা কমেছে। তবে পরিস্থিতির উন্নতি হয়নি দক্ষিণের ৪ উপজেলায়। গোমতীর ভাঙাবাঁধ মেরামতের কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সিদ্ধান্ত এরকমভাবে হয়েছে যে পানি উন্নয়ন বোর্ড কারিগরি পরামর্শ যেটা আছে সেটা দিবে এবং সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই বাঁধ মেরামতের কাজটি করবেন। নোয়াখালীতে গত ২ দিন বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বিভিন্ন জায়গায় খালের বাঁধ কেটে দিলেও পানি নামছে খুবই ধীর গতিতে। এখনও আশ্রয় কেন্দ্রে ভিড় বানভাসীদের। রোড থেকে দিয়ে চলে যাচ্ছে, আসলে ভিতরে যাওয়া দরকার। আমরা পানিবাহিত এখন যেটা বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন। লক্ষ্মীপুরে বন্যার পানি নামলেও পানিবন্দী ১০ লাখ মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে বানভাসীরা। সদর উপজেলার অনেক জায়গায় এখনও ত্রাণ পৌঁছায়নি। বেড়ে গেছে পানি, রাস্তার উপরও প্রচুর, বাসার ভিতরেও প্রচুর। ফেনীতে পানি নামলেও শহরতলির পেট্রোবাংলা, তুলাবাড়ি ও দাগনভূয়ার বেশ কিছু এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। কাদাযুক্ত ঘরবাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। এছাড়া দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। ছেলে মেয়ে ৩ জন জ্বর, পাতলা পায়খানা, পানির কারণে হয়েছে, বিষাক্ত পানির কারণে। চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। ১০ দিন ধরে পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। আমাদের গোখাদ্য দরকার, মানুষের ট্রিটমেন্টের ওষুধ পানির দরকার, আমাদের মনে করেন খানার দরকার। এদিকে মৌলভীবাজারে কাউগাদিঘি, হাকালুকি, হাওড়া অঞ্চলে পানি নামছে ধীর গতিতে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১৫ বছর ধরে যারা গুমের সাথে জড়িত এবং যারা আয়নাঘর বানিয়েছে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিখোঁজদের পরিবারের সদস্যরা। জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি তাদের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এই দাবি জানানো হয়। কিন্তু আমরা এমনই হতভাগা যে আমরা জানি না আমাদের বাবা জীবিত নাকি মৃত। অনেক কষ্ট লাগে। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। চেনার আগেই হারিয়ে ফেলা বাবাকে ফিরে পেতে ছোট শিশুর এই কান্না যে কারো মনকে নাড়া দেবে। কিন্তু ১৫ বছরে এমন শত শত স্বজনের কান্না মন গলাতে পারেনি কর্তা ব্যক্তিদের। বাবা, ভাই, বোন বা প্রিয়জন কোথায় আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা তা জানার জন্য কয়েক বছর ধরেই সরব এই মানুষগুলো। ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন আশায় বুক বেঁধেছেন তারা। নিখোঁজদের স্বজনরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। ডিজিএফআই, র্যাব, পুলিশ কার্যালয় সহ নানা জায়গায় ধর্ণা দিয়েও মেলেনি খোঁজ। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, তারপর স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমার মা ৪২ বার গিয়েছে। উনি বলে আপনার ছেলে গা ঢাকা দিয়েছে, বিদেশ চলে গিয়েছে। প্রত্যেকটা পরিবার কাছ থেকে ২০, ৫০, ৬০ এইভাবে র্যাবের যারা জড়িত তারা প্রত্যেকে মুক্তিপণ আদায় করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ডাকের মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে ৭ শতাধিক মানুষ গুম হয়েছে। স্বাধীন দেশের নাগরিককে এভাবে গুম করা মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন তারা। ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যত দৃষ্টি রাখে। আদালত এই ব্যাপারে একটি নীরবতা পালন করেছে। সত্য উদ্ঘাটন না করতে পারলেও সে ব্যাপারে অন্তত
একটু এগিয়ে যেতে পারতো, দরজাগুলো খুলে দিতে পারতো। তারা কেন এটা করেনি, এই বিষয়গুলো আমাদের জানার দরকার। ডিজিএফআই রাষ্ট্রের চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং যেই সমস্ত অফিসার আয়নাঘর বানিয়ে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে বন্দী করে রেখেছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেককে আটক করতে হবে। সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার যাতে গুমের সাথে জড়িতদের ছাড় না দেয় সে দাবি জানান নিখোঁজদের স্বজনেরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভ্যন্তরীণ দুর্নীতি ও জোরপূর্বক অন্তর্ধানের ঘটনাগুলো খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে। কাদেরকে নিয়ে এই আদালত কাজ শুরু করবে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে এই তদন্ত আদালত শিগগির কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে এমন অভিযোগ তুলে তারা দোষীদের বিচার দাবি করেন। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন। শুক্রবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডাক্তার AZM জাহিদ হোসেন। অভিযোগ করে বলেন, ভারত সৃষ্ট বন্যার কারণে মানুষকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচুর পরিমাণ আরও অভিযোগ করেন, আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। তাদের আমলে 700-রও বেশি মানুষকে গুম করা হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। 700-রও বেশি সেই ভাইদের, গুম হয়ে যাওয়া ভাইদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ ওনারা আবারও জনসমক্ষে হাজির হবেন। এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে তিনি আরও দাবি করেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সরকার এখনও ব্যাপকভাবে কোনো কাজ করতে পারেনি। এই সরকারের বড় দাগের কোনো কাজ এখনো তারা সম্পূর্ণ করতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমান সহ 60 লাখ বিরোধী দলীয় নেতাকর্মীর প্রায় 2.5 লাখ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে 2 যুবক নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান মোহাম্মদ আনিস ও মাসুদ কায়সার। রাত 8টার দিকে অক্সিজেন কুয়াইশ সড়ক ধরে হাঁটছিলেন তারা। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান আনিস। আহত অবস্থায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় কায়সারের। চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা জানান, ঘটনায় জড়িত সাজ্জাদ সহ কয়েকজন আগে থেকেই নানা অপকর্মে জড়িত। তাদের ধরতে অভিযান চলছে। একটা ছেলের নাম আসছে তো সাজ্জাদ। ওর এখানে কিছুদিন আগে একটা ছেলেকে কোপাইছিল সুমন নামে। মামলার পলাতক আসে, সাথে বাকিগুলোর অ্যারেস্ট করা হয়েছিল, তো পলাতক ছিল। মামলার এজাহার নেওয়ার জন্য আমরা ওয়েট করতেছি, এজাহার আমরা নিয়ে নিব। ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে জোর করে তার সই নেওয়া হয় পদত্যাগপত্রে। শুক্রবার এক ওয়েবিনারে এই দাবি করেন তিনি। আব্দুল মান্নান আরও জানান, 2017 সালে 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। সেদিন ভোরে তাকে কচুক্ষেতে ডিজিএফআই এর কার্যালয়ে নেওয়া হয়। একইভাবে ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকেও তুলে নেওয়া হয় বাসা থেকে। সবারই সই নেওয়া হয় পদত্যাগপত্রে। 7.5 বছর বিদেশে অবস্থানের পর দেশে ফিরেছেন আব্দুল মান্নান। বলেন, গুমের আতঙ্কে এতদিন মুখ খোলেননি তিনি। ওয়েবিনারে অংশ নেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ব্যাংক ও আর্থিক খাতে প্রতারণা ও দুর্বৃত্তায়নের মূল কারণ নষ্ট রাজনীতি। আমাকে যেই কাগজে সই করানো হয়েছে সেই কাগজটি একটা প্যাড ইসলামী ব্যাংকের নামে, কিন্তু এই ধরনের প্যাড
1983 সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার সময় থেকে এই 2024 সাল পর্যন্ত কখনোই ইসলামী ব্যাংক ব্যবহার করেনি। সেই ধরনের প্যাডের মধ্যে আমার পদত্যাগ পত্র নেওয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণীকে খাঁচায় রেখে শুধুই বিনোদন দিচ্ছে চিড়িয়াখানা, সেখানে নেই কোনো গবেষণা। চিড়িয়াখানা নতুন করে সাজাতে দরকার সংস্কার। মান্ধাতা আমলের খাঁচা সরিয়ে প্রাণীদের জন্য উন্মুক্ত জায়গা ও পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের দাবিতে মিরপুর চিড়িয়াখানায় মানববন্ধন করেছে প্রাণী অধিকার কর্মীরা। মাত্র 4 মাসের বাঘশাবক ঘুমিয়ে ছ্যাঁতছ্যাঁতে মেঝেতে, ছোট্ট গড়াদে ঢোকে না পর্যাপ্ত আলো। অতীতে এমন পরিবেশে বাঘশাবক বাঁচানো যায়নি। একজোড়া ভাল্লুকের নির্বিঘ্নে চলাচল ও খেলার জন্য ছোট্ট খাঁচা পর্যাপ্ত নয়। দীর্ঘদিন সংকীর্ণ জায়গায় বন্দী থাকলে মানসিক বিকারগ্রস্ত হয়ে ওঠে প্রাণী, তবে করে অস্বাভাবিক আচরণ। প্রতিষ্ঠার পর থেকে এসব অসঙ্গতি নিয়ে চলছে জাতীয় চিড়িয়াখানা, তাই তাগিদ এসেছে একে আধুনিক করে সাজানোর। শুক্রবার সকালে চিড়িয়াখানার মূল ফটকের সামনে মানববন্ধন করেন প্রাণী অধিকার কর্মীরা। চিড়িয়াখানার ভিতরে কেন শিশু পার্ক হবে? শিশু পার্কে শিশুরা হইচই করবে, খেলাধুলা করবে, বিভিন্ন তার যেই খেলনাগুলো রয়েছে সেগুলো শব্দ হবে, সেটা চিড়িয়াখানার ভিতরে কেন হয়? এই যে বিনোদন, চিত্ত বিনোদনের নামে এটা কি সুস্থ বিনোদন দিচ্ছি নাকি অসুস্থ বিনোদন দিচ্ছি? বন্দি দেখার যে আনন্দ, সেই আনন্দকেই আমরা এখানে চর্চা করছি কিনা, এই প্রশ্নটা সবার সামনে তুলে ধরার জন্য আজকে আমরা চিড়িয়াখানা ভিজিট। কর্তৃপক্ষ বলছে মিরপুর ও রংপুর চিড়িয়াখানাকে সিঙ্গাপুর চিড়িয়াখানার আদলে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলে বদলে যাবে প্রাণীদের আবাস। আমাদের খাঁচাগুলোকে নতুন করে সাজানোর জন্য আমরা একটি প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাবটি এখনো পর্যন্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা বারবার আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয় নিয়ে। আমরা আশা করছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই বিষয়টিতে গুরুত্ব দিবেন। 186 একর জায়গায় প্রাণীর সংখ্যা 3000-এরও বেশি, তবে এই প্রাণীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করতে আগ্রহী ভারত। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে ঢাকার সঙ্গে পারস্পরিক স্বার্থ খুঁজে বের করার পরামর্শ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান ও আফগানিস্তানের পরই বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি। জয়শঙ্কর বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে গেছে, তবে ঢাকায় যে সরকার থাকবে দিল্লি তার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার টেলিফোনেও চলমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাই।